জানেন যে বাংলাদেশের পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে করে ইন্ডিয়াতে বর্তমানে আছেন। তিনি আমরা শুনতে পাচ্ছিলাম যে ইউকেতে আসার জন্য চেষ্টা করতেছেন। উনি যদি ইউকেতে রিফিউজি স্ট্যাটাস নিয়ে আসতে চান বা ইউরোপে আসতে চান, সেটি কতটুকু পসিবিলিটি এদেশের আইন কি বলে? প্রথম হচ্ছে যে দেখেন, রেফুজি স্ট্যাটাস নিয়ে এদেশে আসার কোনো স্কোপ নাই। এদেশে কেউ যদি আসে তখন অ্যাসাইলাম ক্লেম করতে পারে। এটা নিয়মটা হচ্ছে যে আপনি ইউকে আসার পর আপনি আর্লিয়েস্ট অপরচুনিটিতে অ্যাসাইলাম ক্লেম করবেন। এজন্য উনি যে রেফুজি স্ট্যাটাস বা অ্যাসাইলাম নিয়ে আসবেন এটার কোনো স্কোপ নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইউএন কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রেফুজি অথবা ইউকে ল, এই দুইটার একটা নিয়ম হচ্ছে যে আপনি যে দেশ থেকে আসবেন ওই দেশের বাইরে যখনই আপনি থার্ড সেফ কান্ট্রিতে যাবেন সেখানে আপনি আশ্রয় গ্রহণ করবেন। এরপরে আপনি ইউকেতে আসলে ওইটা মঞ্জুর করা হবে না। এটা দীর্ঘদিন ধরে এই আইন চলে আসছে। তো শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বের হয়ে ইন্ডিয়াতে ঢুকছেন, তার মানে তার জন্য ইন্ডিয়াটা হচ্ছে সেফ কান্ট্রি। সুতরাং আইন বলে ওখানে উনি আশ্রয় গ্রহণ করবেন। তো ওখানে যদি আশ্রয় গ্রহণ করেন অথবা নাও করেন, তারপরে ইউকের জন্য একটা ম্যাটার হবে যে ওয়াই ডিডন্ট ইউ ক্লেম অ্যাসাইলাম দেয়ার। আপনি তো সেফ থার্ড কান্ট্রিতে হয়ে আসছেন। এজন্য ইউকে আইন অনুযায়ী বা অ্যাসাইলামের ল অনুযায়ী ওনাকে ইউকেতে অ্যাসাইলাম দেওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে উনি যদি অ্যাসাইলাম ক্লেম করতে চায় তাহলে বাংলাদেশ থেকে বের হয়ে সেফ থার্ড কান্ট্রি ইন্ডিয়াতে গিয়েছেন, ওখানে ক্লেম করবেন। এটা হচ্ছে আইনি বিষয়। আরেকটা জিনিস হচ্ছে যে ইউকে গভর্নমেন্ট যখন তারা চিন্তা করবে এর বাইরে গিয়ে কিছু করতে, তখন বেশ কিছু ফ্যাক্টর এখানে জড়িত হয়ে যায়। নাম্বার ওয়ান হচ্ছে সেক্ষেত্রে যে ইউকেতে ব্রিটিশ বাংলাদেশি প্রায় 500,000 থেকে 1 মিলিয়ন বসবাস করেন। বাংলাদেশের কী বলে অধিকারের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে এখানের কমিউনিটি খুবই সোচ্চার। গত প্রায় 16 বছর, 15-16 বছর ধরে উনি বাংলাদেশে কী পরিমাণ শাসন করেছেন, কী পরিমাণ ইউকে কমিউনিটি, আলতাবালি পার্ক বলেন বা লন্ডনের হাইড পার্ক কর্নার বলেন বা ডাউনিং স্ট্রিট বলেন বা পার্লামেন্টে বলেন, কী পরিমাণ মিছিল মিটিং করেছে পুলিশ, কী পরিমাণ রিসোর্সেস কী বলে ওইদিকে ডাইভার্ট করেছে ওইটাকে কন্ট্রোল করার জন্য, মোটামুটি সবার জানা। তো এই ব্যক্তিকে যদি ইউকেতে তারা এখানে আশ্রয় দেয়, ওখানে থার্ড কান্ট্রি হিসাবে থাকার পরেও, তখন এখানে পাবলিক ইন্টারেস্ট একটা ব্যাপার আছে। কারণ তাকে সিকিউরিটি দিতে হবে, ডেমনস্ট্রেশন মিটিং মিছিল হলে এটাকে কন্ট্রোলের জন্য পুলিশ বা রিসোর্সেস সেখানে ডাইভার্ট করতে হবে। এরপরে অনেক জায়গায় দেখবেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে ঘন ঘন খুব। কারণ হচ্ছে কি, গত কয়েক সপ্তাহ বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছে, সামগ্রিকভাবে গত 15 বছর যেভাবে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দেশে ছিল, সুতরাং এখানের কমিউনিটি তারা খুব বিক্ষুব্ধ এবং এখানের অনেক আত্মীয় স্বজন এখানে নিহত হয়েছেন, আহত হয়েছেন। তো এইটার একটা ইম্প্যাক্ট এখানে পড়বে। তারা বিভিন্ন মিটিং মিছিল প্রতিবাদ ডেমনস্ট্রেশন করবে এবং এইটাকে কন্ট্রোল করতে হলে পুলিশ হিমশিম খাবে। তার মানে প্রতি বছর মিলিয়নস অফ পাউন্ড খরচ করতে হবে শেখ হাসিনাকে সেফটি বা সিকিউরিটি দিতে, প্লাস এই বিক্ষোভ দমাতে। তো এখানে পাবলিক ইন্টারেস্টটা কী? অথচ এই যে মিলিয়নস অফ পাউন্ড যাবে বছরে, সেটা কিন্তু পাবলিক পার্টস থেকে যাবে, জনগণের পকেট ট্যাক্সের টাকায় দেবে। সুতরাং এইটাও একটা কনসিডারেশন আছে। আর 3 নম্বর ব্যাপারটা হচ্ছে, দেখেন যে এখন তো মডার্ন টেকনোলজির যুগ। আজ থেকে 30-40 বছর আগে ইন্টারনেট এভাবে ছিল না, এরপরে মিডিয়া সেভাবে ছিল না। এখন তো পুরো বিশ্ব দেখেছে গত 15 বছরের শাসন, বিশেষ করে গত কয়েক সপ্তাহের দমনপীড়ন। এবং মিডিয়ায় ক্রেডিবল সোর্সে বলছে যে কয়েকশো মানুষ নিহত হয়েছেন, কিন্তু আনকনফার্ম রিপোর্ট হচ্ছে হাজারের উপরে নিহত হয়েছেন। আহতের সংখ্যা কয়েক হাজার হবে। ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল রেপুটেবল ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো এগুলো ওয়াচ করেছে এবং বন্ধ করার জন্য তারা ডিমান্ড করেছে, দাবি করেছে। তো এবং ইতিমধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ফৌজদারি আদালত, যেটা ওখানে কিন্তু কমপ্লেন আকারে গেছে, তারা হয়তো ইনভেস্টিগেশন করতে পারে, হয়তো ওনাকে আইনের আওতায় নিয়েও আসা যেতে পারে। তো এইটা যদি আশ্রয় দেয় তাহলে ওই দেশের জন্য অনেকটা বিব্রতকর অবস্থায় হয়তো পড়তে হতে পারে। এক সময় ছিল স্বৈরশাসকরা 20-30 বছর আগে, 40 বছর আগে
যখন আসছে তখন ওই যে মিডিয়াটা এত ভাইব্রেন্ট বা এত মডার্ন টেকনোলজি ছিল না, যার কারণে অনেক কিছু ইন্টারনালি করে পার পাওয়া যেত। কিন্তু এখন তো এটার ব্যাপকতা বেড়ে গেছে এবং ইজিলি অবাধ তথ্য প্রবাহের যুগে যদিও গভর্নমেন্ট ব্ল্যাকআউট করে অনেক কিছু কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু অনেক কিছু বের হয়ে আসছে। এবং বর্তমান সরকার যারা আজকে শপথ নিয়েছেন তারা যখন আরও বেশি ইয়েতে যাবেন তো অনেক কিছু আরও বের হয়ে আসবে। মিডিয়া যখন পুরো রিপোর্ট করতে পারবে অনেক কিছু বের হয়ে আসবে। তো যদি এটা আইসিসিতে যায়, ইন্টারন্যাশনাল ফৌজদারি আদালতে, যদি তাকে প্রসিকিউট করে তাহলে ইউকের জন্য বা ইউরোপিয়ান যে কোনো দেশের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি করতে হবে। আর ন্যাচারালি শেখ হাসিনার যেসব সম্পর্ক মনে করেন ইয়োর সাথে বেশ কিছু ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রির সাথে অথবা রাশিয়ার সাথে ওইভাবে তার স্ট্রং টাইজ কিন্তু ওয়েস্টের সাথে গড়ে উঠে নাই। আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন, এটা তার ওইভাবে ওই টাইজ কানেকশন সেভাবে নাই যেভাবে রাশিয়া বা বেলারুশ বা অন্য দেশের সাথে হয়েছে। সুতরাং উনি মোর লাইকলি ইজিলি হয়তো প্রোটেকশন পেয়ে যাবেন ওইসব দেশগুলাতে যেসব দেশগুলা বহির্বিশ্বে বা অন্য দেশে হিউম্যান রাইটস কতটুকু হয়েছে ভায়োলেশন হয়েছে ওইটা তাদের কাছে তেমন ব্যাপার না। ওইসব দেশগুলোতে হয়তো তারা সহজে আশ্রয় দিয়ে দেবে। কিন্তু যারা খুবই কনসার্ন ইন্টারন্যাশনাল এরিনাতে যারা ভূমিকা রাখে এবং যাদের কথা বা যাদের সে ইন্টারন্যাশনাল এরিনাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেসব দেশগুলা তাকে আমার মনে হয় আশ্রয় দিবে বলে মনে হয় না। এই পরিস্থিতিতে ভারত তাকে আর কতদিন রাখতে পারে? ভারত তো একটা গণতান্ত্রিক দেশ, আমি তো বিরোধী দল আছে, অনেকটা প্রশ্ন রেজ করতে পারে ইন ফিউচারে। এখন ভারতের ব্যাপারটা দেখেন, তার সাথে তো পৃথিবীর যে কোনো দেশের সাথে পতিত বা পলায়নরত বা পালিয়েছেন যে প্রাইম মিনিস্টার, তার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে ভারতের সাথে। উনি তো পাবলিকলি বলেছেন যে ভারতকে যা আমি দিয়েছি জীবনেও তা বলতে পারবে না। তারই অ্যাপয়েন্টেড ফরেন মিনিস্টার বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এবং চায়নাতে ওই পলায়ন করার কিছুদিন আগে চায়নাতে ভিজিট করে আসছেন, তারই আরেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা ইন্ডিয়ার অনুমতি নিয়ে চায়নার সাথে চুক্তি করার জন্য গেছি। তো ভারতের সাথে তো তার নিবিড় সম্পর্ক, উনি তো চাইলেই সেখানে আশ্রয় পাওয়ার কথা। কিন্তু কেন যে উনি আশ্রয় চাচ্ছেন না অথবা চাইলে কেন দিবে না আমি এখনো বুঝে আসি না। আর তাছাড়া দেখেন, অনেক সময় আছে যে গাভী অথবা গুড়া আপনার কাছে খুবই প্রিয়, কিন্তু ওইটা যখন মৃত হয় তখন মৃত গাভী আপনার কাছে প্রিয় না। গুড়াটাও মরে গেলে আপনার কাছে খুব প্রিয় হবে না। কিন্তু গাভী দুধ দিচ্ছে এটা আপনার কাছে অত্যন্ত প্রিয় বস্তু হবে, কিন্তু মরে গেলে আপনি তাকে গড়ে নিয়ে রাখবেন না। তো উনি যখন পাওয়ারে ছিল অনেক কিছু হয়তো দেওয়ার আছে, ইন্ডিয়া খুব হ্যাপিলি তাকে করছে, কিন্তু এখন তো উনি পতিত। সুতরাং ইন্ডিয়া কতটুকু তার রিস্কিতে আসবে আগাই এটা দেখার বিষয়। প্লাস বাংলাদেশের স্বাভাবিক পর্যায়ে বা স্বাভাবিক অবস্থায় কিন্তু উনি পলায়ন করেন নাই বা ক্ষমতা হস্তান্তর হয় নাই। একটা রীতিমতো গণ অভ্যুত্থান, আপনি বলতে পারেন এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে শ্রেষ্ঠ গণ অভ্যুত্থান হয়েছে। কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গেছে। তো ইন্ডিয়াও তো তাদের ন্যাশনাল ইন্টারেস্ট দেখতে হবে। আর বাংলাদেশ তো মালদ্বীপের মতো নয় যে ছোট্ট একটা দেশ, জনসংখ্যা কম, 18 কোটি মানুষের দেশ, এত সফল গণবিপ্লব হয়ে গেল, আপনার কাছে যা পাওয়ার সব পেয়ে গেছি, এখন আমরা আপনাকে জামাই আদরে বা কন্যা আদরে রাখার কি দরকার? তাদেরও তো ফরেন পলিসির এটা ব্যাপার হতে পারে। এজন্য আমি মনে করি হয়তো উনি চেয়ে আছেন ইন্ডিয়াতে বা ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন নাই, আর করলেও হয়তো ইন্ডিয়া চিন্তা করবে দেবে কিনা না। তবে তার জন্য সম্ভবত বেলারুশি আমরা যেটা শুনতে পাচ্ছি তার জন্য সেফ কান্ট্রি হতে পারে।